আজকেও একটাও কাজ পাইনি গিন্নি, বুঝলে। শুধু এই গ্রাম ওই গ্রাম ঘুরে এই সময় কেটে যাচ্ছে, কিন্তু একটাও কাজ পাচ্ছি না। দিন দিন সবাই এত বড় বাড়ি ঘর বানাচ্ছে, তাই ঘরামির কাজ করার মতো ছোট ছোট বাড়িও আর থাকছে না। ছোট ছোট বাড়ি তেমন আর নেই, বুঝলে। সবই পাকা বাড়ি। কি করি বলতো, ছোট বাড়িও নেই, তাই আমার কাজও নেই। এইভাবে কি করে চলবে বলতো। সেই তো দেখতেই পারছি, তোমার আগের মতো রোজগার একেবারেই আর নেই। আগে তাও যা সামান্য ঘরের নুন ফ্যানটা জুটতো, এখন দেখছি সেটাও মুশকিল হয়ে যাচ্ছে। ভাগ্যের যে কি পরিহাস, সবার দেখি দিন দিন কাজকর্ম ভালো হয়, অবস্থার উন্নতি হয়, আর আমাদের দেখো দিন দিন কাজকর্মও শেষের দিকে, আর সংসারের অভাব অনটনও কত বেড়ে গেছে, একেবারে সীমা ছাড়িয়ে যাওয়ার মতন অবস্থা। সেটাই তো চিন্তা গো গিন্নি, সেই চিন্তাতেই তো ভুগছি আমি। এরকম চলতে থাকলে তো আর হবে না। এই বাবা ঠাকুরদার জমি জমাও তেমন নেই কিছুই, না হলে সেখানে চাষবাস করেও খেতে পারতাম। অন্তত পক্ষে দুবেলা দুমুঠো ভাত তো জোগাড় করতেই পারতাম আমাদের দুজনের জন্য। আহ, কিন্তু আমাদের তো এর উপায়ও নেই। আর কি বা করা যাবে, আমাদেরই ভাগ্য খারাপ। তবে একটা কাজ করতে পারো তো, তোমার যদি চাষবাস সম্পর্কে একটুও জানা থাকে, তাহলে তো আমাদের বাড়ির সামনের যে জায়গাটা রয়েছে ওখানে ধান চাষ করতে পারো। অন্তত কিছু মাস পর হলেও চালের জোগানটা তো হয়ে যাবে কয়েক মাসের জন্য। রোজ তো ঘরেই বসে আছো, তাই বলি যতদিন না আবার ঘরামির কাজ পাচ্ছো, ততদিন অন্তত ধান গাছ লাগিয়ে একটু যত্ন করো। আর তুমি যখন কাজ পাবে, কাজে বেরোবে, তখন না হয় আমি এই গাছগুলোর যত্ন করব। যা, কি যে বলো না গিন্নি, ওইটুকু জমি, তাও আবার চাষ, ধান চাষ? হ্যাঁ, না না না, এ সম্ভব না। চাষবাস কি অতই সোজা গো গিন্নি? ওটাও একরকম সাধনা। ওরকম পরিশ্রমী বুদ্ধি এসব মিলিয়ে চলতে পারলেই এই চাষের ফলন দেখতে পাওয়া যায়। তুমি যা ভাবছো অতটা সম্ভব না। সে আমি জানি, চাষ করা কোনো সাধনা করার থেকে কম না, কিন্তু তুমিই বলো, ফাঁকা বসে থাকার থেকে তো ভালো অন্তত কিছু করার চেষ্টা করো কাজের জন্য। তাই বলছি, তুমি না করো না, আমাদের যতটা জায়গা আছে অতটুকু জায়গাতেই ধান চাষ করো। আর তুমি তো ধান বিক্রি করতে যাবে না, তোমার চাষ থেকে যতটুকু যা উৎপন্ন হবে ওটা তো আমরা ঘরে খাওয়ার কাজেই লাগিয়ে ফেলতে পারবো। চাল কেনার চিন্তাটা তো অন্তত কমবে। তুমি একবার চেষ্টা করে দেখো না গো। তুমিও না গিন্নি এমন এমন বায়না করো, তোমাকে আর কি বলি। এতবার তোমাকে নাও করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথা মতো চেষ্টা করব আমাদের ওইটুকু জমিতে চাষ করার, বুঝলে। দেখি, তবে ভালো ধানের চারা কিনে আনবো বাজার থেকে, বুঝলে, যা দিয়ে ওই সরু সরু লম্বা লম্বা চাল হয়। বাজারে বাসমতি চালের যা দাম, কোনোদিনও তো কিনে খেতে পারবো না। দেখি, তোমার বুদ্ধিতে যদি চাষ করে একটু বাসমতি চাল খেতে পারি। এই ধানের চারাগুলো ভালো হবে তো? আমার কিন্তু বাসমতি চালের চারা লাগবে। এটা আবার মিনিকেট না তো। দেখো ভাই, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমি জীবনে প্রথমবার চাষ করছি। হ্যাঁ, আমার ধান গাছের চারা সম্পর্কে কোনো অনুমান নেই। তোমার কথাতেই আমি নিচ্ছি। আরে বাবু, আমি বলছি তো, তুমি নিয়ে দেখো না,
হ্যাঁ, আমি তো এই গ্রামেই থাকি, কোথাও পালিয়ে যাব না আমি, বুঝলে? এই ভালো সরু চাল যদি এই ধান গাছ থেকে না পাও, তাহলে আমার নাম তুমি বদলে দিও, ঠিক আছে? তোমার অত চিন্তা কি গো? হ্যাঁ, আমি তো এইখানেই থাকি, হ্যাঁ, তাই না? আর কত কেউ তো আমার থেকে এই সমস্ত চারা গাছ নিয়ে যায়। তা আমি যদি ভালো মাল না দিই, তাহলে কেউ আমার থেকে চারা নেবে না? মানে আমি তোমার নাম শুনেছি, তার জন্যই তো তোমার কাছে আসা। আসলে আমি প্রথমবার চেষ্টা করছি, আর বোঝই তো আমাদের অভাবের সংসার, তার থেকে কোনো মতো দুটো টাকা জুড়ে এই চারাটা টাকার কেনা জোগাড় করতে পেরেছি। তাও যদি এই গন্ডগোল হয়ে যায়, তা সেই ভয় বারবার জিজ্ঞাসা করছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। হ্যাঁ, আমিও তো গরিব মানুষ। একজন গরিব যদি আরেকজন গরিবের কষ্ট না বোঝে, তাহলে কে বুঝবে বলো? হ্যাঁ, আমি সব জেনে বুঝে এই চারাটা তোমাকে কিনতে বলছি, বুঝলে? কমাস পর যখন বুঝতে পারবে যে আমি তোমাকে ঠকাইনি, তখন তুমি আবার আসবে, দেখো, আমার কাছ থেকেই এসে চারা কিনবে। যাক, তোমার কথায় আমি একটু নিশ্চিন্ত হলাম। দেখা যাক কি হয় শেষ অবধি। হ্যাঁ গো, রোদে আর বেশিক্ষণ থেকো না, তাড়াতাড়ি করে হাত চালাও। এমনি তো তোমার সারাক্ষণ রোদে রোদেই কাজ, কিন্তু এত রোদে থাকলে শরীর তো খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, শোনো না, বলছি কি, তোমার হাতে হাতে আমিও ধানের চারাগুলো লাগিয়ে ফেলি, তাহলে তো তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। বলো, একটু সাহায্য করি তোমাকে? আরে না না না, এইটুকু জমিতে চারা লাগানোর জন্য যদি আবার তোমাকে আসতে হয়, তাহলে আর লাভ কি? হ্যাঁ, এমনিতেও তো তোমার ঘরের অনেক কাজ থাকে। তুমি আমার রোদ লাগার চিন্তা করো না, বুঝলে? আমার অভ্যাস আছে। তুমি বরং এখন গিয়ে আমার ভাতে জল ঢেলে রাখো। আমার কাজ শেষ হলেই জল ভাত খাবো। হ্যাঁ, তাহলে শরীর এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। বলছো তুমি একা একাই সব করে ফেলতে পারবে? ঠিক আছে, তাহলে তাই করো, আমি তোমাকে আর বিরক্ত করব না। আচ্ছা, আমি তাহলে ঘরের কাজগুলো শেষ করে নিই, আর তোমার জন্য ভাতে জল দিয়ে রাখি। তুমি এই দিকটা তাড়াতাড়ি করে তারপরে ঘরে এসো, খেতে দিই তাহলে। আমার মেঘলা দিঘির কাছের জমিটা কিভাবে পড়ে রয়েছে দেখতো। কিছু একটা ব্যবস্থা কর হারান। ওই জমিটা চাষ করার ব্যবস্থা কর। আমার কতটা সম্পত্তি পড়ে পড়ে সব নষ্ট হচ্ছে, ওটাকে কাজে লাগানোর ব্যবস্থা কর। কিন্তু কর্তা বাবু, ওই জমিটাতে তো তেমন চাষ হয় না। ওটাতে চাষ করতে দিলে প্রতিবার লসের দিকেই সব যায়। আর তাছাড়া ওই জমিতে ফসল ফলানো এমন লোক আর কোথায়? হ্যাঁ, না না, ও সম্ভব না। হ্যাঁ, সে আমি জানি, এই জমিটা খুব একটা ভালো না, তবে একেবারে খারাপও না, বুঝেছিস? আচ্ছা শোন তাহলে, তোকে একটা প্রস্তাব দিই। আমার ওই 3 বিঘা জমিতে ফসল ফলাবে এমন যদি কাউকে আনতে পারিস, তাহলে ওই ফসল থেকে যা মুনাফা হবে সেটা 3 ভাগ করব, বুঝলি? 1 ভাগ যে চাষ করবে, আর 1 ভাগ আমার, আর 1 ভাগ তোর, ঠিক আছে? তাহলে রাজি তো নাকি? দেখ দেখ ভেবে, যে চাষ করবে তারও লাভ, আর আমার আর তোরও লাভ আছে। আচ্ছা, কর্তাবাবু, দেখছি তাহলে চেষ্টা করে যদি কিছু ব্যবস্থা করতে পারি।
বা বা বা, কি রে, এইটুকু জমিতে কি সুন্দর ফসল ফলিয়েছে। যে এটা করেছে সেই পারবে, হ্যাঁ সেই পারবে এই কর্তা বাবুর ওই মেঘলা দিঘির জমিতে ফসল ফলাতে। দেখি একবার ওনার সাথে কথা বলে দেখি। বলছি দাদা, আপনি কি এই জমিটায় ধান চাষ করেছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি ওই পাশের গ্রাম থেকে এসেছি। আসলে আমার কর্তা বাবু 3 বিঘা জমি আছে এই মেঘলা দিঘির ধারে। হ্যাঁ, তো আমার কর্তা বাবু ওই জমিতে চাষ করার জন্য লোক খুঁজছে। কর্তাবাবু বলেছে ওই জমির ফসল যে ফলাতে পারবে সে ফসল থেকে যা আয় হবে সেই আয়ের 3 ভাগ হবে, বুঝলেন? আর যে জমিতে ফসল ফলাতে পারবে, চাষ করতে পারবে ভালো করে, সে 1 ভাগ পাবে। তা আপনি যা সুন্দর ফসল ফলিয়েছেন এই ছোট্ট একটা জমিতে, বলছিলাম আপনি কি এই দায়িত্বটা নিতে পারবেন? 3 বিঘা জমি, সে কি অনেক অনেক। এত বড় জমিতে আমি চাষ করব? কিন্তু আমি তো অত পটু লোক নই চাষের জন্য। কি বলছেন দাদা, আপনি এইটুকু জমিতে যা সুন্দর ফসলটা ফলিয়েছেন, মানে ওই জমিতে আরো ভালো ফসল আপনি ফলাতে পারবেন। আমি জানি। হ্যাঁ, কি জমিটা খুব বেশি উর্বর না, তা একটা ব্যাপার আছে। হুম, ভেবে দেখুন দাদা, অনেকটা মুনাফা হবে ঠিক করে কাজ করতে পারলে, বুঝেছেন? হ্যাঁ, সে তো মুনাফা হবেই। ঠিক আছে, চেষ্টা করে দেখবো তাহলে। দেখলে তো, আমাদের এইটুকু জমিতে চাষ করেছিলে বলে সেখান থেকে আমরা আজকে কত বড় লাভের মুখ দেখলাম। হ্যাঁ গিন্নি, এটার থেকেই প্রমাণ হয়ে গেল যে ছোট থেকেই শুরু করা উচিত। তাই তাহলেই বড় হওয়া যায়, বুঝলে? আমি বুঝতে পারছি, প্রথম থেকে বড় কিছুর জন্য অপেক্ষা করলে সাফল্য পাওয়া খুব কঠিন। তাই ছোট্ট থেকেই আমাদের সব শুরু করতে হবে।